রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর থেকে দেশটির 56টি তেলবাহী জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা চলাচলে বাধা দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এক বিবৃতিতে সারি জানান, 8টি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 5টি জাহাজ ছিল লোহিত সাগরে এবং 3টি ছিল এডেন উপসাগর ও আরব সাগরে। এছাড়া আরও 48টি জাহাজকে বাধা দেওয়া হয়েছে। এর মধ্যে আরব সাগর ও ভারত মহাসাগরে 34টি এবং লোহিত সাগরে 14টি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের ইয়ানবো, নাজরান, জিজান, আবহা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে 9টি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি রুয়াইক, আল আবর, আল ওয়াদিয়াহ, মারিব ও মোকায় সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরও 14টি অভিযান পরিচালনার দাবি করা হয়েছে। ইয়েমেনি বাহিনীর দাবি, এসব অভিযানে শত শত সৌদি সেনা হতাহত হয়েছে এবং অস্ত্রের গুদাম ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। লোহিত সাগরে অভিযান পরিচালনায় ব্যবহৃত কয়েকটি সামরিক অবতরণ জাহাজ এবং 10টিরও বেশি সামরিক নৌযান ডুবে গেছে বা আগুনে পুড়ে গেছে বলেও দাবি করা হয়। সৌদি আরবকে আরও উত্তেজনা সৃষ্টি না করার সতর্ক বার্তা দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে, যে কোনো নতুন উত্তেজনা বৃদ্ধির জবাব দেওয়া হবে ব্যাপক উত্তেজনা তৈরির মাধ্যমে। একই সঙ্গে ইয়েমেনের ওপর অবরোধ প্রত্যাহার, সামরিক আগ্রাসন বন্ধ, সরকারি কর্মীদের বেতন প্রদান এবং দেশের সম্পদের ওপর ইয়েমেনিদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ইয়েমেনের এই পদক্ষেপ 20 জুলাই সৌদি সংশ্লিষ্ট জাহাজের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর উত্তেজনা বৃদ্ধির মধ্যে এসেছে। ইরানের নির্দেশে হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে চলাচল বন্ধ করে ফিরে গেছে একটি বড় চীনা তেলবাহী জাহাজ। বুধবার ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোর দিয়ে অতিক্রম করার সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর সতর্ক বার্তার মুখে পড়ে। এরপর ইরানের নির্দেশনা মেনে জাহাজটি নির্ধারিত পথ থেকে ফিরে যায় এবং হরমুজ প্রণালী থেকে দূরে সরে যায়। জাহাজটি প্রণালী অতিক্রমের সময় জানায়, এর সব ক্রু সদস্যই চীনা নাগরিক। তবে আইআরজিসি নৌবাহিনীর সতর্ক বার্তা পাওয়ার পর জাহাজটি আর দক্ষিণ করিডোর দিয়ে যাত্রা অব্যাহত রাখেনি। ইরানি প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের পরিস্থিতিতে এর আগে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে চীনা জাহাজটির ক্ষেত্রে ইরান সরাসরি হামলা বা আটক না করে সতর্ক করার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই চীনা তেলবাহী জাহাজকে ইরানের সতর্ক করে ফিরিয়ে দেওয়ার ঘটনা নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি করেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ঘটনাটি থেকে স্পষ্ট, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তা আরও জোরালোভাবে দিচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মুহিব্বি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে আগের তুলনায় আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে তেহরান। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলো আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি ধ্বংসক্ষম। নতুন কোনো সংঘাত শুরু হলে ইরানের অস্ত্র ও সামরিক সক্ষমতা হবে সম্পূর্ণ ভিন্ন। মুহিব্বির এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে সতর্ক করেন, ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের জবাব হবে আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আইআরজিসির কর্মকর্তাদের কোনো গোপন বা ব্যাক চ্যানেল আলোচনা চলছে না। ট্রাম্পের বক্তব্যকে মানসিক কল্পনা হিসেবে উল্লেখ করে মুহিব্বি বলেন, এসব কল্পনা যুদ্ধের ময়দানে মার্কিন প্রেসিডেন্টকে কোনো সুবিধা দেবে না। তার ভাষ্য অনুযায়ী ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য বাস্তবসম্মত পথ হল পরাজয় মেনে নেওয়া এবং তেহরানের নির্ধারিত শর্তগুলো মেনে চলা।
ইরানের এই কঠোর অবস্থান থেকে স্পষ্ট, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সামরিক সংঘাত শুরু হলে তেহরান শুধু প্রতিরোধ নয়, বরং আরও ব্যাপক ও বিধ্বংসী পাল্টা আঘাতের প্রস্তুতি রাখছে। ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়লে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। গাজার মধ্যাঞ্চলীয় গাজা সিটিতে একটি পুলিশ পোস্টে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় অ্যাম্বুলেন্স সূত্র ও প্যারামেডিকদের বরাতে তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র বলছে, ব্যস্ত সময়ে শহরের কেন্দ্রীয় এলাকায় হামলাটি চালানো হয়। ঘটনাস্থলটি ছিল পৌরসভা ও একটি নগর উদ্যানের কাছে। হামলার সময় ওই এলাকায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও ছিল। হঠাৎ ড্রোন হামলায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতদের উদ্ধারে স্থানীয়রা ছুটে যান। স্থানীয় প্যারামেডিকরা জানিয়েছেন, হামলায় 6 জন নিহত হয়েছেন। আহত আরও কয়েকজনকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর কয়েক ঘন্টা আগেও গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে আরেকটি ইসরায়েলি হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। গাজা ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 73,400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে উল্লেখ করা হয়েছে। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন গাজায় বেসামরিক জনগণের নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে। তবে হামলা ও সংঘাত অব্যাহত থাকায় উপত্যকাটির মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানে জানুয়ারি মাসের বিক্ষোভ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ঘায়েম হোসেইনি, যিনি আরিয়ান নামেও পরিচিত, তাকে ইস্পাহানে জানুয়ারির ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতায় অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় তার কর্মকাণ্ডের কারণে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ফরাজার 4 কর্মকর্তার মৃত্যু হয়। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে। এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরানি সংবাদ সংস্থাটির দাবি, ঘায়েম হোসেইনির বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত করে এবং ব্যাপক বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আনা হয়েছিল। এছাড়া ব্যক্তিদের শারীরিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের অভিযোগও ছিল, যার ফলে জনশৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তাসনিম বলেছে, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভ দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দেশটির বিচারিক প্রক্রিয়া, মৃত্যুদণ্ড এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সমালোচনা করে আসছে। তবে ইরান সরকার সাধারণত জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিরুদ্ধে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির পক্ষে অবস্থান নেয়। ভারত ও চীনের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক রাজনৈতিক দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অভিযোগ করেছে, চীনা বাহিনী সীমান্তের কিছু এলাকায় ভারতীয় সেনাদের টহলে বাধা দিচ্ছে এবং ভারতীয় নিয়ন্ত্রিত এলাকায় ধীরে ধীরে প্রবেশ করছে। তবে ভারতীয় সেনাবাহিনী এসব অভিযোগকে ভিত্তিহীন ও ভুল বলে প্রত্যাখ্যান করেছে। ফলে প্রকৃতপক্ষে সীমান্তে কি ঘটছে তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশের দুর্গম আপার সুবানসিরি জেলার তাকসিং এলাকায় স্থানীয় রাজনৈতিক দল পিপলস পার্টি অব অরুণাচল বা পিপি এর 4 সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল সম্প্রতি সফর করে। দলটির দাবি, দুর্গম ভৌগোলিক অবস্থান, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতীয় সেনারা ওই অঞ্চলের বেশ কিছু সীমান্ত টহল এলাকায় নিয়মিত যেতে পারে না। বিপরীতে চীনা বাহিনী এই সময়ও সীমান্ত এলাকায় সক্রিয় থাকে। ফ্যাক্ট ফাইন্ডিংস দলের ভাইস প্রেসিডেন্ট কালিং জেরাংয়ের দাবি, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন 2023 সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে একটি সংঘাতের পর ভারতীয় বাহিনী সেরা 5 নামের একটি টহল পয়েন্ট থেকে সরে গেছে।
স্থানীয়দের অভিযোগ, এর ফলে তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসা শিকার ও অন্যান্য ঐতিহ্যগত ভূমি ব্যবহারের এলাকা ভাড়াচ্ছেন। স্থানীয় একটি উপজাতীয় সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটিও গত মাসে সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছে, সীমান্ত এলাকায় চীনের অনুপ্রবেশ ব্যাপকভাবে বেড়েছে এবং চীন যত বেশি সম্ভব ভূমি দখলের চেষ্টা করছে। তবে ভারতীয় সেনাবাহিনী সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীর বক্তব্য, চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে প্রকাশিত সংবাদ ভুল এবং ভিত্তিহীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের বৃহত্তর সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। চীনও নতুন অভিযোগকে সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন বলেছেন, বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল। দুই দেশ সীমান্ত বিষয়ক সামরিক ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সম্মত হয়েছে। ভারত চীন সীমান্ত বিরোধ অবশ্য নতুন কোনো ঘটনা নয়। দুই দেশের মধ্যে প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, কিন্তু এই সীমান্তের বড় অংশে সুনির্দিষ্ট সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মতৈক্য নেই। এর ফলে দুই দেশ নিজেদের দাবিকৃত সীমারেখার ভিন্ন অবস্থান থেকে টহল চালায় এবং প্রায়ই এক পক্ষের টহল অন্য পক্ষের দাবিকৃত এলাকায় ঢুকে পড়ে। এই বিরোধের ঐতিহাসিক শিকড় ব্রিটিশ আমলে 1914 সালে সিমলা কনভেনশনের মাধ্যমে তৎকালীন ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে ম্যাকমোহন লাইন নির্ধারণ করা হয়। ভারত স্বাধীনতার পর এই রেখাকে চীনের সঙ্গে নিজেদের সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু চীন এই সীমারেখা প্রত্যাখ্যান করে। বেইজিংয়ের দাবি, ওই চুক্তির আলোচনায় চীন যথাযথভাবে অংশ নেয়নি। চীন পুরো অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে অভিহিত করে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে চীন আকসাই চীন নিয়ন্ত্রণ করে, যে অঞ্চল ভারত ও পাকিস্তান উভয় দাবি করে। সীমান্ত বিরোধ সবচেয়ে ভয়াবহ রূপ নেয় 1962 সালের ভারত চীন যুদ্ধে। এরপর সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণের অবস্থাকে বোঝাতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC ব্যবহৃত হলেও দুই দেশ আজও LAC ঠিক কোথায় তা নিয়ে একমত নয়। এই অস্পষ্টতাই সীমান্তে নিয়মিত মুখোমুখি অবস্থানের অন্যতম কারণ। 2020 সালের জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে অন্তত 20 ভারতীয় এবং 4 চীনা সেনা নিহত হয়। একই সময় সিকিমের নাকুলাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। 2017 সালে ভুটান, ভারত ও চীনের ত্রিদেশীয় সীমান্তের কাছে ডোকালাম এলাকায় চীনের সড়ক নির্মাণকে কেন্দ্র করে 73 দিনের অচলাবস্থাও তৈরি হয়েছিল। তবে সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে ভারত চীন পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $151.1 বিলিয়ন। এর বড় অংশই ভারতের চীন থেকে আমদানি। একই সময়ে ভারতীয় রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। এ কারণে বিশেষজ্ঞদের মতে ভারত চীন সম্পর্ককে সরাসরি শত্রুতা কিংবা স্বাভাবিক বন্ধুত্ব কোনটির মাধ্যমেই পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, বরং এটি একটি ম্যানেজড কম্পিটিশন বা নিয়ন্ত্রিত প্রতিযোগিতার সম্পর্ক। বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ বাড়লেও সীমান্ত বিরোধ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা রয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, অরুণাচল প্রদেশের মতো এলাকায় ছোট কোনো সীমান্ত ঘটনা দ্রুত বড় সংকটে পরিণত হতে পারে। কারণ LAC নিয়ে দুই দেশের ভিন্ন দাবি, দুর্গম ভূখণ্ড এবং সীমান্ত অবকাঠামোর অসম উন্নয়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে ভারত ও চীন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও তা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্ক যুদ্ধের চাপ দুই দেশকে কিছু ক্ষেত্রে পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়াতে উৎসাহিত করছে। এর মধ্যেই সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরও দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু অরুণাচল প্রদেশের নতুন অভিযোগ দেখিয়ে দিচ্ছে, কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা বাড়লেও সীমান্তের মূল বিরোধ এখনও অমীমাংসিত। অর্থনৈতিক সহযোগিতা যতই বাড়ুক, সীমান্ত প্রশ্নে পারস্পরিক অবিশ্বাস থেকেই যাচ্ছে। ফলে ভারত ও চীনের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে সীমান্তে শান্তি বজায় রাখা এবং একই সঙ্গে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শিগগিরই নয়াদিল্লি সফরের সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে সেপ্টেম্বরে ভারতের রাজধানীতে অনুষ্ঠেয় ব্রিক্স নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর সরকারের আমন্ত্রণ পেয়েও ঢাকায় এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেওয়ার অবস্থানে নেই। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে। অনেক বাংলাদেশ ও ভারত বিষয়ক পর্যবেক্ষক মনে করেছিলেন এই আমন্ত্রণ দুই দেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর ঢাকা দিল্লি সম্পর্কে যা অবনতি ঘটেছে তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ঢাকায় এখনও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শর্ত ও রাজনৈতিক হিসাবকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম দ্য ফার্স্ট পোস্টের নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামাত ভয় দেখিয়ে ভারত সফর করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সঙ্গে সফরকে যুক্ত করেছেন। এর ফলে স্পষ্ট হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ এখনও শেখ হাসিনা ইস্যুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। তবে এই অবস্থানের পেছনে শুধু কূটনৈতিক হিসাব নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ। গত 2 বছরে দেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব ও রাজনৈতিক পরিসর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি সরকারের সময় জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর প্রতি যে রাজনৈতিক সহনশীলতা দেখা হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। 2026 সালের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠান জামাত সমর্থকদের বিক্ষোভে বিশৃঙ্খল হয়ে পড়ার ঘটনাটি সেই উদ্বেগকে আরও সামনে নিয়ে এসেছে। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিও ছিল। তারেক রহমানের জন্য এখানে একটি ঐতিহাসিক শিক্ষা রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পর রাজনৈতিক বিরোধীদের একটি অংশ রাষ্ট্র ও রাজনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করেছিলেন রাজনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের মনোভাব পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করে রাজনৈতিক প্রতিপক্ষকে ছাড় দেওয়ার কৌশল সবসময় প্রত্যাশিত ফল দেয় না। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। তবে ইতিহাসকে সরলীকরণ করাও ঠিক হবে না। শেখ মুজিবের রাজনৈতিক চিন্তাধারা ছিল জটিল এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়েছে। পাকিস্তান আন্দোলনের সময় মুসলিম লীগের সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে তিনি বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় ধর্ম, জাতীয়তাবাদ ও রাজনৈতিক আদর্শের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় ধর্মীয় অনুভূতি, সংস্কৃতি ও সংখ্যালঘু অধিকার নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমান বাংলাদেশেও ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব নিয়ে একই ধরনের নতুন প্রশ্ন উঠেছে। গাইবান্ধায় 81 ফুট উচ্চতার রামের মূর্তি নির্মাণের উদ্যোগ ঘিরে বিতর্ক তার একটি উদাহরণ। নির্মাণ কাজ প্রায় 80% শেষ হওয়ার পর ইসলামপন্থী সংগঠনগুলোর আপত্তি ও হুমকির কারণে তা বন্ধ হয়ে যায়। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনাও বিষয়টিকে আরও জটিল করেছে। এতে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং আইনের প্রয়োগ 3টি বিষয় সামনে এসেছে। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য ইসলামপন্থী শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া। রাজনৈতিক বাস্তবতায় কোনো দলকে সাময়িকভাবে পাশে পাওয়া সহজ হতে পারে, কিন্তু সেই শক্তিকে পরে নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন। ইসলামপন্থী দলগুলো যদি ধীরে ধীরে রাষ্ট্র ও সমাজে নিজেদের প্রভাব বাড়াতে পারে, তাহলে মূলধারার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির জন্য রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। এমনটাই ভাবছে ভারতের মূলধারার এই গণমাধ্যম।
বিএনপির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত বিরোধী মনোভাব। দিল্লির পরিবর্তে বেইজিং ও কুয়ালালামপুরকে প্রথম কূটনৈতিক সফরের গন্তব্য হিসেবে বেছে নেয় এবং ভারতকে ঘিরে কঠোর রাজনৈতিক অবস্থান বিএনপির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির দিক নিয়েও প্রশ্ন তৈরি করেছে বলে মনে করেন ভারতীয় এই গণমাধ্যম। বিএনপি যদি ভারত বিরোধী, ইসলামপন্থী কিংবা পাকিস্তান ঘনিষ্ঠ মনোভাবকে রাজনৈতিকভাবে উৎসাহিত করে তাহলে তা বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত স্বার্থের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে মনে করে ভারতীয় এই মূলধারার গণমাধ্যম। বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অর্থনৈতিক অংশীদার। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। তাই ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক বিরোধের কারণে রাষ্ট্রীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদী সংকটে ফেলা কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। এ কারণেই ঢাকা দিল্লি সম্পর্ককে শেখ হাসিনার নির্ভরতা থেকে বের করে আনা প্রয়োজন বলে মনে করে দ্য ফার্স্ট পোস্ট। শেখ হাসিনার প্রত্যর্পণ একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু হতে পারে, কিন্তু পুরো সম্পর্ককে কেবল এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রাখা বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তারা। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক মূলধারা থেকে দূরে রাখার চেষ্টা দীর্ঘমেয়াদে একটি শূন্যতা তৈরি করতে পারে। গণতন্ত্রের মূল শক্তি হল প্রতিযোগিতা, অংশগ্রহণ এবং জনগণের সামনে বিকল্প রাজনৈতিক পছন্দ থাকা। তারেক রহমানের সামনে এখনও পথ পরিবর্তনের সুযোগ রয়েছে। বিএনপি চাইলে ইসলামপন্থী শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রতিযোগিতামূলক এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরিতে নেতৃত্ব দিতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ককে দলীয় রাজনীতির ঊর্ধ্বে তুলে এনে জাতীয় স্বার্থের ভিত্তিতে পুনর্গঠন করা সম্ভব বলে মনে করেন ভারতীয় এই গণমাধ্যম। দ্য ফার্স্ট পোস্ট মনে করে রাজনৈতিক শক্তির সঙ্গে আপোষ করে সাময়িক সুবিধা পাওয়া গেলেও তার দীর্ঘমেয়াদী মূল্য অনেক বেশি হতে পারে। তাদের মতে ইসলামপন্থী বাঘের পিঠে চড়া সহজ, কিন্তু প্রয়োজন শেষ হলে নিরাপদে নেমে আসা কঠিন। তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটি, তিনি কি স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দেবেন নাকি বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সামনে রেখে একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেবেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এভাবেই ভারতীয় গণমাধ্যমের এই নিবন্ধটি শেষ করা হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।